আমরা আর পরনির্ভর হতে চাই না, আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। এক্সিট খুঁজছি না, বাকি জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব বলেছেন প্রধান উপদেষ্টা রিজওয়ানা। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলা, শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনের সেতু উপদেষ্টা। কিশোরগঞ্জে উপদেষ্টার আগমনে পর্দায় ঢেকে গেল আবর্জনার স্তূপ। এবং আফগান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের 11 সেনা নিহত, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না, আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। তিনি বলেন, আমাদের কাছে এটি পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ সংক্রান্ত আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও ব্যবসায়ী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে হলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এই কাজে আনন্দ আছে। নিরাপদে প্রস্থানের পথ খুঁজছেন না মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, আমি যেটুকু দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতো এই নবগঠিত রাজনৈতিক দলের সাথে সরকারি ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সংঘটিত সকল গুমের অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পরোয়ানা জারি করেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বিগত সরকারের আমলে 15 বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে, সেগুলোর ব্যাপারে এই প্রথম 2টো মামলার চার্জশিট দাখিল হওয়ার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধিরা। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু। অবজারভার পাঠাবে সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে, তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। এবং বাংলাদেশের
এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে, সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউ রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে। ফোনে ভুয়া পরিচয়ে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এই ধরনের অপরাধ করছে। প্রতারণার শিকার হয়েও ভুক্তভোগী অভিযোগ করতে চান না। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে প্রতারণার ঘটনা ছোট কিংবা বড় পুলিশের কাছে যাওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো কারাবন্দী স্বামীর আর্তনাদ শুনিয়ে স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়, কখনো বাচ্চাকে মেরে ফেলার হুমকি, আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে আওয়ামী লীগ করায় গ্রেফতারের ভয় দেখানো, এভাবেই ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি এমন অভিনব প্রতারণার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রত্যেক ঘটনায় ভয়, মিথ্যা তথ্য এবং আতঙ্কগ্রস্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক হ্যাক করে প্রতারণা, ডেবিট ক্রেডিট কার্ডের ওটিপি প্রতারণা ও বিকাশের প্রতারণাগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। এখন মানুষ অনেক বেশি সচেতন, এজন্য প্রতারণার ধরন বদলাচ্ছে চক্রগুলো। প্রতারণার শিকার হয়েও কেন আইনগত ব্যবস্থা নেন না ভুক্তভোগীরা, এ বিষয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করছে। অপরাধীরা আশেপাশের প্রতিবেশী অথবা জানাশোনা লোকজন, টার্গেট করা ব্যক্তির সন্তান কতক্ষণ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থাকছে, স্কুল থেকে বের হয়ে কোচিংয়ে কতক্ষণ থাকছেন, এসব বিষয়ে মনিটর করার পরে ফাইনাল কাজ করছে অপরাধীরা। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনার সময় বাবা মায়েরা ট্রমার মধ্যে পড়ে যায়। আবেগজনিত কারণে তারা মনে করে আগে তার সন্তানকে উদ্ধার করতে যত টাকা লাগে দেবে, এরপর আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু পরে যখন দেখে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু সন্তান ঠিক আছে, এরপর অধিকাংশ বাবা মা আইনগত ব্যবস্থা নিতে চান না ঝামেলার কারণে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া গ্রেফতার দেখিয়ে বা পুলিশ পরিচয় ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা এখন নতুন এক প্রতারণার ট্রেন্ড। এতে সাধারণত শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারের সদস্যদের টার্গেট করা হয়। এসব চক্র মানুষের ভীতি ও আবেগকে পুঁজি করে অল্প সময় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা তখন এতটাই মানসিক চাপে থাকেন যে যাচাই করার সুযোগও পান না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের ভৈরবে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন ঘিরে রেল স্টেশনের পাশে আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। তাদের দাবি, অতি দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লা আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নির্ধারিত জায়গায় ফেলার। পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বলছেন, পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা সড়কের পাশে রেলের জায়গায় ফেলতে হয়। অতিথিদের নজর এড়াতে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের আগমন উপলক্ষে সড়কের পাশের আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। বুধবার সকাল 10টার দিকে ঢাকা থেকে ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন উপদেষ্টা। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশ্যে রওনা দেন। পরিষ্কার করলাম, মেডিসিন পাউডার দিলাম, মাটি থেকে সরাইলাম গাছ। কিন্তু আমাদের এখানে ময়লা পৌরসভার এখন ডাম্পিং প্লেস না থাকাতে আমাদের এখানে ময়লা ফেলাতে হয় এবং আমরা প্রতিদিন আমাদের এক্সপোর্টার দিয়ে ময়লাগুলি আমার টেনে দেওয়া হয়।
জানা যায় বন্দরনগর ভৈরব একটি বাণিজ্য এলাকা হওয়ায় আশেপাশের অনেক জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রেনে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে প্রতিদিন হাজারো মানুষ রেলওয়ে স্টেশন সড়ক দিয়ে যাতায়াত করেন। এছাড়া শহরের ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকায় অবস্থিত 3টি স্কুলের প্রায় হাজারো শিক্ষার্থী প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে। আসার উৎসাহ করে আমাদের পরিবেশ সুন্দর হয়েছিল, কিন্তু এরপরে এই মর্দময় থাকি আর ভালো হয়নি। নারীদের দিক দিয়ে মানুষ চলাফেরাই করতে পারছে না। এই জায়গাটা খুব নোংরা পরিবেশ এবং এই পরিবেশে মানুষ এদিক দিয়ে যাইতে গেলে হয়তো অনেক মানুষের যে অসুস্থ হয়ে যায়, অনেকে বমি করে এখানে আসলে। এই পরিবেশটা খুব খারাপ একটা পরিবেশ। এখানে আমরা হয়তো আজকে সরকারি কোনো উপর মহলের কর্মকর্তা আসছে, তার জন্য হয়তো জায়গাটা একটু সুন্দর করছে বা ইয়ে করছে। এটা তো হইলো আমাদের রেলের পুকুর, অনেক বড় পুকুর, এবং এটা ময়লা ফেলা এটা বরাদ করে ফেলছে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকারক এবং মানুষ এই দিক দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না। শহরের অন্যতম ব্যস্ত স্টেশনে যাওয়ার সড়কটির পাশে ঘোড়াকান্দা পলাশ মোড়ে প্রতিদিন 30 থেকে 40 টন ময়লা আবর্জনা ফেলা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল করা ট্রেনের যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পৌর শহরের 12টি ওয়ার্ডে ময়লা আবর্জনা সড়কের পাশে অবস্থিত রেলওয়ের একটি বড় পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুরের প্রায় 1/3 ভরাট হয়ে গেছে আবর্জনায়। অতি দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লা আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নির্ধারিত জায়গায় ফেলার দাবি স্থানীয়দের। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর 11 জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কার্যক্রম চালানো নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের 19 জঙ্গিও নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ আরিফ ও মেজর তায়েব রাহাত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে একটি সামরিক মহড়া লক্ষ্য করে সড়কের পাশে বোমা হামলা চালায়, এরপর গুলি চালিয়ে আক্রমণ করে। গাজার উপর থাকা নৌ অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে তাদের লক্ষ্য অর্জনে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্রিডম ফ্লোটিলা নামের এই নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জাহাজ এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এক্সপোস্টে বলা হয়, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন, তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকেও জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে। এর আগে গাজামুখী সুমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ ও এর যাত্রীদের আটক করে ইসরায়েল। তার কয়েকদিনের মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও আটক দিল দখলদার বাহিনী। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমরা আর পরনির্ভর হতে চাই না, আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। এক্সিট খুঁজছি না, বাকি জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব বললেন উপদেষ্টা রিজওয়ানা। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলা, শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে সেতু উপদেষ্টা। কিশোরগঞ্জে উপদেষ্টার আগমনে পর্দায় ঢেকে গেল আবর্জনার স্তূপ।
এবং আফগান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের 11 সেনা নিহত, হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।